আজকের ভিডিওটা না একটু অন্যরকম হতে চলেছে। মানে এতদিন তোমরা এই চ্যানেলে যেমন টাইপের ভিডিও দেখে এসেছো, এই ভিডিওটা সেই ভিডিওগুলোর তুলনায় একটু অন্যরকম হতে চলেছে। আর আমি তোমাদের বলতে পারি, যারা আজকের ভিডিওটা পুরোটা দেখবে তারা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আর তোমরা এটাও বুঝতে পারবে যে আমি কেন বলি যে কোনো ডাব্লিউডাব্লিউ সুপারস্টারকে অন্ধের মতো ঘৃণা করা বা হেট দেওয়া উচিত না। হ্যাঁ, এই চ্যানেলে আমিও অনেক সুপারস্টারের এগেনস্টে কথা বলেছি, কিন্তু আমি বারবার বলেছি যে আমার কোনো সুপারস্টারের সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই বা আমি কারো এগেনস্টে এখানে কোনো এজেন্ডা চালাতে আসিনি। আমি যখন যেই সুপারস্টারের এগেনস্টে কথা বলেছি তখন সেটা পুরোটাই তার স্টোরি লাইন নিয়ে। আর আমি যদি এই চ্যানেলে কোনো সুপারস্টারকে নিয়ে মজাও করে থাকি সেটাও প্রফেশনালি করেছি, তার স্টোরি লাইনের উপর করেছি, কিন্তু কাউকে পার্সোনালি গিয়ে আমি কখনোই কোনো হেট দিইনি বা কোনো বাজে কমেন্ট তার নামে করিনি। আর হ্যাঁ, এটাও তোমরা জানো যে আমি রোমান রেন্সের ফ্যান্স, তাই আমি অনেক সময় হয়তো রোমান রেন্সকে একটু বেশি ওভারলি এক্সপ্রেস করি, এটা আমি মানছি। কিন্তু তাই বলে এইটা না যে আমি রোমান রেন্সকেও পুরো অন্ধের মতো সাপোর্ট করে যাচ্ছি। যেখানে যেখানে আমার মনে হচ্ছে রোমান রেন্সকেও ক্রিটিসাইজ করা দরকার, আমি সেটা নিয়েও ভিডিও বানিয়েছি, সেটাও তোমরা দেখেছো। তো আজকের ভিডিওটা কোডি রোডসকে নিয়েই হতে চলেছে। যে এই যে কোডি রোডসকে বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছে যে সে ওভার রেটেড, সে ওভার পুশ, তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, কোডি কোনো কম মেরি না, শুধু ট্রিপল এইচের তাকে ভালো লাগে বলে সে এরকম পুশ পেয়ে যাচ্ছে। তো এই কথাটা কি সত্যি, এইটা নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের ভিডিওতে তোমরা বলতে পারো আমি কোডি রোডসকে একটু সাপোর্টও করতে চলেছি, আমি কোডি রোডসের হয়েও কিছু কথা বলতে চলেছি যেটা তোমাদের শোনা দরকার। তাই তোমরা যারা যারা কোডি রোডসের ফ্যান্স তারা তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর যারা কোডি রোডসের ফ্যান্স না বা কোডি রোডসের এগেনস্টেই কথা বলো, আমি তাদেরকেও অনুরোধ করবো ভিডিওটা পুরোটা দেখা, তাহলে তোমরাও কিছু শিখতে পারবে, তোমরাও কিছু জানতে পারবে। আর তোমরা অন্তত এটা বুঝতে পারবে যে কেন কোনো সুপারস্টারকে অন্ধের মতো শুধু ঘৃণা করে যাওয়া বা তার এগেনস্টে কথা বলে যাওয়া ঠিক না। অবশ্যই তোমরা তাকে ক্রিটিসাইজ করতে পারো, অবশ্যই যদি তার স্টোরি লাইন বাজে চলে সেটাকে তোমরা বলতে পারো, সেটা নিয়ে তোমরা কথা বলতে পারো। অবশ্যই যদি তোমাদের মনে হয় যে তাকে কিছু আনডিজার্ভিং দেওয়া হচ্ছে, সেটা তাই মানে সে পাওয়ার যোগ্য না বা তাকে দেওয়া উচিত না, সেটা নিয়েও তোমরা কথা বলতে পারো। কিন্তু পার্সোনালি গিয়ে কোনো সুপারস্টারকে ঘৃণা করা বা কোনো সুপারস্টারের নামে বাজে কথা বলা, এটা একদমই ঠিক না। অন্তত আমার ভিডিও যারা দেখে বা আমার চ্যানেলের যারা দর্শক আছে, আমি তো তাদেরকে এটাই বলতে চাই। আর সেইটা নিয়েই বলা যেতে পারে আজকের এই ভিডিওটাতে। এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তাহলে যেমন বললাম যে এই ভিডিওতে মেনলি কোডি রোডসকে নিয়ে কথা হবে, যে কোডি রোডস কি সত্যিই ওভারপুশ, বা এই যে এখন অনেকে কোডি রোডসের এগেনস্টে চলে গেছে এটা কেন চলে গেছে, আর সত্যিই কি ট্রিপল এইচ কোডি রোডসকে নিয়ে কিছু পলিটিক্স করেছে যেটা রোমান রিংসের এগেনস্টে গেছে। তো সেটাই এই ভিডিওর মূল আলোচ্য বিষয়, যেখানে সবার আগে আমরা একটু কোডি রোডসের ইতিহাস জানবো। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে যেও কিন্তু ভিডিওটা দেখা হয়ে গেলে। আর এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ উপরে তোমরা সাবস্ক্রাইবার্স কাউন্ট দেখতে পাচ্ছ। আমরা টার্গেট নিয়েছি রেসেলমেনিয়ার আগে এটাকে 20,000 অবধি পৌঁছানো। অন্তত তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেসেলমেনিয়ার আগে 20,000 অবধি আমাকে পৌঁছে দাও, এইটুকু তো তোমরা করতেই পারো। আর বাকি ভিডিওটাকে শেয়ার করা, হাইপ করা সবই তোমাদের হাতে, তোমাদের যা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। তো চলো এবার বেশি দেরি না করে একটু কোডি রোডসের ইতিহাসটাকে জানা যাক। তো আমরা যেমন জানি যে কোডি রোডসকে সবার প্রথমে ডাব্লিউডাব্লিউইতে আনা হয়েছিল, যেহেতু কোডি রোডসের বাবাও ডাব্লিউডাব্লিউর খুব ফেমাস সুপারস্টার ছিল, ডাস্টি রোডস। আর তার দাদা ডাস্টিন রোডস, যাকে ডাব্লিউডাব্লিউতে গোল্ডাস্ট বলে জানা হতো, তো তারই ভাই ছিল কোডি রোডস। যেখানে কোডি রোডস সবার প্রথমে ড্যাশিং কোডি রোডস নামেও জানা যেত, যেখানে সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও জিতেছিল। কিন্তু তারপর আমরা দেখেছিলাম ভিন্স ম্যাকম্যানের আমলে যখন কোডি রোডসের ক্যারেক্টারটা চলেনি, তখন তাকে একটা জবার টাইপের ক্যারেক্টার দিয়ে দেওয়া হয়েছিল যার নাম ছিল স্টারডাস্ট। আর সেই ক্যারেক্টারেই সে ডাব্লিউডাব্লিউতে বেশ কয়েক বছর ছিল, কিন্তু সেই ক্যারেক্টারটাও যখন ফেল করে তখন তাকে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়। আর তারপর ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে সে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে গিয়ে নিজের নাম করে। আর তারপর যখন তার কাছে সুযোগ আসে, সে নিজের ট্যালেন্টকে ইউজ করে একটা কোম্পানি অবধি তৈরি করে ফেলেছিল, যেই কোম্পানির একটা মেন পদে সে নিজেও ছিল, যেটা হচ্ছে AEW। কিন্তু তারপর আমরা দেখতে পাই সেখান থেকেও তার আর কি দিন শেষ হয়ে আসে, আর তার যখন কন্ট্রাক্ট শেষ হয় তখন ডাব্লিউডাব্লিউ আবার তাকে নিজেদের কোম্পানিতে ফিরিয়ে আনে। সালটা ছিল 2022, আর সেই সালে ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে আবার তাদের কোম্পানিতে ফিরিয়ে এনেছিল।
তো এবার কোডি রোডস যখন ডাব্লিউডাব্লিউতে ফিরে এলো তখন চলছিল ভিন্স ম্যাকম্যানের এরা, আর আমরা দেখেছিলাম কোডি রোডস রাসেলমেনিয়াতে রিটার্ন করেছিল, রাসেলমেনিয়া 39-এ রিটার্ন করেই সে সেই সময়কার ডাব্লিউডাব্লিউ ওয়ান অফ দ্য টপ সুপারস্টার সেথ রলেন্সকে হারিয়ে দিয়েছিল রাসেলমেনিয়ায়। আর তারপর তার সাথে সেথ রলেন্সের ফিউড কন্টিনিউ হয়েছিল, আর সেখানে সেথ রলেন্সের সাথে কোডি রোডসের 3টে ম্যাচ হয়েছিল, আর 3টে ম্যাচেই কোডি রোডস সেথ রলেন্সকে ক্লিন হারিয়ে দিয়েছিল। আর সেথ রলেন্স কোনো ছোটোখাটো সুপারস্টার ছিল না, যেমন বললাম সেই সময় সেথ রলেন্স ও ডাব্লিউডাব্লিউ একটা টপ লেভেলের সুপারস্টার ছিল, আর তাকে পরপর 3বার হারানোর মাধ্যমে কোডি রোডস যে এইবার ডাব্লিউডাব্লিউতে রাজত্ব করতে এসেছে সেটা কোডি রোডস বুঝিয়ে দিয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি তার লাস্ট ম্যাচের আগে, মানে যেটা তার হেল ইন এ সেল ম্যাচ হয়েছিল সেথ রলেন্সের এগেনস্টে, সেখানে তার একটা ইনজুরি হয়ে যায়, যার ফলে তাকে অনেকদিন ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হয়। তারপর আসে 2023 সালের রয়্যাল রাম্বল, যেখানে কোডি রোডসের রিটার্ন হয়, আর রিটার্ন হওয়ার সাথে সাথে কোডি রোডস 2023 সালের রয়্যাল রাম্বল ম্যাচও জিতে যায়। আর রয়্যাল রাম্বল ম্যাচ জিতে কোডি রোডস একদম ডিরেক্টলি সুযোগ পেয়ে যায় রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে রোমান রিংসকে ফেস করার ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর সেই সময় একটা এজেন্ডা শুরু হয়, যেটা হচ্ছে ফিনিশ ইওর স্টোরি। আর কোডি রোডস তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য, তার স্টোরি ফিনিশ করার জন্য এবার একটাই ধাপ পিছিয়ে ছিল, যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। আর অনেকেই ভেবেছিল রাসেলমেনিয়া 40তেই কোডি রোডস রোমান রিংসকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে বা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাই সেই ম্যাচে কোডি রোডস হেরে যায়। কিন্তু হেরে যাওয়ার পরেও আমরা দেখতে পাই সেই হারটা থেকে রিকভার করার জন্য কোডি রোডসের ফিউড শুরু হয় ব্রক লেসনারের সাথে, যেখানে ব্রক লেসনারের সাথেও তার 3টে ম্যাচ হয়, আর সেই 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ কোডি রোডস জিতে যায়। কার এগেনস্টে? ব্রক লেসনার। এখানে ব্রক লেসনারের কথা বলা হচ্ছে। আর তারপরও কোডি রোডসের কেরিয়ার ঠিকঠাক পথেই চলছিল, যেখানে আমরা দেখতে পাই মাঝখানে কোডি রোডস জে উসোর সাথে মিলে ডাব্লিউডাব্লিউতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতে গেছিল। কিন্তু তারপর যখন পরের বছরের আবার রয়্যাল রাম্বল চলে আসে, তখন আমরা দেখতে পাই সেই বছরের রয়্যাল রাম্বলেও কোডি রোডস জিতে যায়। সরি, আমি মনে বলেছিলাম রাসেলমেনিয়া 39-এ কোডি রোডসের রিটার্ন হয়েছিল, অ্যাকচুয়ালি রাসেলমেনিয়া 38-এ কোডি রোডসের রিটার্ন হয়েছিল। আর তারপর রাসেলমেনিয়া 39-এ কোডি রোডস সবার প্রথম রোমান রিংসের এগেনস্টে মুখোমুখি হয়েছিল। কিন্তু তারপর চলে আসে রাসেলমেনিয়া 40, যেখানে যেমন বললাম যে রাসেলমেনিয়া 39-এর মতো রাসেলমেনিয়া 40-র মেইন ইভেন্টেও কোডি রোডস আর রোমান রিংস আবার মুখোমুখি হয়। আর সেই ম্যাচে আমরা দেখতে পাই রোমান রিংসের 1316 দিনের টাইটেল রেঞ্জকে ভেঙে কোডি রোডস ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যায়। আর সেখানেও কোডি রোডসকে সাহায্য করতে, কোডি রোডসের হয়ে সেই ম্যাচে হেল্প করতে এসেছিল জন সিনা, আন্ডারটেকার, জে উসো, এদের মতো সেথ রলিন্স, এদের মতো কিছু বড় বড় সুপারস্টার। তো সেইখানে কোডি রোডসের স্টোরি অবশেষে ফিনিশ হয়, আর কোডি রোডস তারপর নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু এইখানে কোডি রোডসের জন্য যে সমস্যার বিষয় ছিল সেটা হচ্ছে যে কোডি রোডস যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সে অলরেডি ডাব্লিউডাব্লিউতে একটা লেজেন্ডারি টাইটেল রান দিয়ে দিয়েছিল। এবার সেইটাকে ওভারকাম করা কোডি রোডস কেন কারো পক্ষেই অত সহজ ছিল না, সেখানে কোডি রোডসের ঘাড়ে একটা বিশাল বড় দায়িত্ব ছিল। এবার কেউ কোডি রোডসের থেকে এটা এক্সপেক্ট করেনি যে কোডি রোডস রোমান রিংসের লেভেলেই একটা টাইটেল রান দেবে, কিন্তু সবাই তবু ভেবেছিল যে কোডি রোডসের টাইটেল রানটা অন্তত সুন্দর হবে, মেমোরেবল হবে। কিন্তু এইখানেই শুরু হয় আসল সমস্যার বিষয়, কারণ রোমান রিংসকে হারানোর পর থেকে তখন আমরা দেখেছিলাম যে অলরেডি ট্রিপল এইচের এরাও শুরু হয়ে গেছিলো, ভিন্স ম্যাকম্যান তখন ডাব্লিউডাব্লিউ থেকে পুরোপুরি চলে গেছিলো। এবার আর ভিন্স ম্যাকম্যানের হাতে কন্ট্রোল ছিল না, এবার পুরো কন্ট্রোল চলে এসেছিল ট্রিপল এইচের হাতে। আর এবার কোডি রোডসকে অ্যাজ আ চ্যাম্পিয়ন কীভাবে বুক করবে সেটা পুরোপুরি ছিল ট্রিপল এইচের হাতে। কিন্তু ট্রিপল এইচ সেখানে ম্যাসিভলি ফেল করে। কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আমরা কোডি রোডসের অনেকগুলো ম্যাচ তো দেখেছিলাম, যেমন এগেনস্ট এজে স্টাইলস, এরকম অনেক সুপারস্টারের এগেনস্টে আমরা কোডি রোডসের ম্যাচ দেখেছিলাম। কিন্তু ম্যাচগুলো ভালো হলেও কোনো ম্যাচের স্টোরি লাইন ট্রিপল এইচ ভালো দিতে পারেনি, বা বলা যেতে পারে কোডি রোডসের কোনো ভালো স্টোরি লাইন চলেনি অ্যাজ আ চ্যাম্পিয়ন। অবশ্যই যখন তার প্রিমিয়াম লাইভ ইভেন্টে ম্যাচ হয়েছিল, সেটা এজে স্টাইলসের এগেনস্টে হোক, সেথ রলিন্সের এগেনস্টে হোক, যার যার এগেনস্টে সে ম্যাচ পেয়েছিল, ম্যাচগুলো ভালো হয়েছিল, কিন্তু ম্যাচের আগে যে স্টোরি লাইনগুলো সেগুলো একদমই মেমোরেবল ছিল না, তাই সবার মাথা থেকে সেগুলো বেরিয়ে গেছিলো। কিন্তু এই সমস্যাটাকেও সমাধান করতে চলে আসে কেভিন ওয়েন্স। আর কেভিন ওয়েন্সের সামনে ডাব্লিউডাব্লিউ তখনই চলে যায় যখন ডাব্লিউডাব্লিউর মনে হয় যে তার সামনে সুপারস্টারকে বেশি ওভার করতে হবে। তো এই ক্ষেত্রে কেভিন ওয়েন্সের সাথে যখন কোডি রোডসের স্টোরি লাইন শুরু হয়, তখন দেখে মনে হয় যে হ্যাঁ, এবার কোডি রোডসের টাইটেল রিং শুরু হয়েছে, এবার কোডি রোডসকে অ্যাজ আ চ্যাম্পিয়ন মনে হচ্ছে। তো আমরা রয়্যাল রাম্বলে
রেসলমেনিয়া 40 আগে যে রয়্যাল রাম্বলটা হয়েছিল, মানে আগের বছরের রয়্যাল রাম্বল, সেইখানে আমরা দেখেছিলাম কেভিন ওয়েন্স আর কোডি রোডসের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, যেই ম্যাচে কেভিন ওয়েন্সকে কোডি রোডস হারিয়ে দিয়েছিল আর তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছিল। কিন্তু তারপর যখন রেসলমেনিয়া 40 সময় আসছিল, মানে 41 সময় আসছিল সরি, তখন রেসলমেনিয়া 41 সময় আমরা দেখেছিলাম যে সেইখানে অনেক কিছু গন্ডগোল হয়ে গেছিল, যেইখানে কোডি রোডসের হিল টার্নের কথা চলছিল। কিন্তু যেহেতু অলরেডি কোডি রোডসের উপর ডাব্লিউডাব্লিউ এতটা ইনভেস্ট করে ফেলেছিল, সেই কারণে এই মুহূর্তে ট্রিপল এইচ চায়নি যে কোডি রোডস হিল টার্ন করুক। আর সেই সময় তারই সাথে সাথে জন সিনার ফেয়ারওয়েল ট্যুরও শুরু হয়ে গেছিল। তো যেহেতু কোডি রোডসের হিল টার্ন করতে চায়নি, তো সেই সময় কোডি রোডসের জন্য যে প্ল্যানগুলো বানানো হয়েছিল সেগুলো সব ঢেলে দেওয়া হয় জন সিনার দিকে, যে এবার তার হলে আমরা জন সিনার হিল টার্ন করাবো। তো রকও বলেছিল যে রকও এতে রাজি হয়ে যায় আর কোডি রোডসের পরিবর্তে জন সিনার হিল টার্ন করানো হয়। এবার আগের বছর এলিমিনেশন চেম্বারে আমরা জন সিনার যখন হিল টার্ন দেখেছিলাম, মোমেন্টটা তো দুর্দান্ত ছিল, কিন্তু যেহেতু তারপরে জন সিনার সাথে কি করা হবে তার কোনো গ্যারেন্টি ছিল না, বা তার কোনো প্ল্যান ট্রিপল এইচের হাতে ছিল না। তো সেই কারণে আমরা দেখতে পাই কোডি রোডসকে বাঁচাতে গিয়ে জন সিনার হিল টার্ন তো ডাব্লিউডাব্লিউ করিয়ে ফেলেছিল, কিন্তু তারপরে সেই হিল টার্নটা পুরোপুরি ফেল করেছিল। তারপর আমরা পরে দেখেছিলাম জন সিনা আবার ইভেনচুয়ালি ফেসও হয়ে গেছিলো, সেটাও কোডি রোডসের এগেনস্টেই ছিল। কিন্তু এর মাঝখানে কি হলো, এর মাঝখানে জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানোর জন্য কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে জন সিনাকে রেসলমেনিয়া দেওয়া তো হলো, কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল সেখানেও জন সিনার জন্য কোনো প্ল্যান ছিল না। তারপর আমরা জন সিনার কিছু নস্টালজিক ম্যাচ দেখতে পাই, যেখানে কোডি রোডস তখন ডাব্লিউডাব্লিউ থেকে কিছুটা ব্রেক নিয়েছিল, যেখানে জন সিনা, র্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক এরকম কিছু সুপারস্টারের এগেনস্টে একটা নস্টালজিক ম্যাচ দিচ্ছিল পরপর। কিন্তু তারপর আমরা দেখতে পাই ইভেন্চুয়ালি আবার যখন কোডি রোডস ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে, তখন সে সোজা আবার জন সিনার এগেনস্টে একটা স্টোরি পেয়ে যায়, আর আলটিমেটলি সামার স্ল্যামে গিয়ে কোডি রোডস আবার জন সিনাকে হারিয়ে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যায়। তো এতক্ষণে তোমরা বুঝতেই পারছো ডাব্লিউডাব্লিউ সব কিছু কোডি রোডসের হাতে পুরো তুলে দিয়েছিল, কোডি রোডসকে সাজিয়ে পুরো দিয়ে দিয়েছিল, আর তার উপর যে ডাব্লিউডাব্লিউ ইনভেস্ট করছে সেটাও ডাব্লিউডাব্লিউ বুঝিয়ে দিয়েছিল। তো সবাই ভাবলো ঠিক আছে, কোডি রোডসের প্রথম চ্যাম্পিয়নশিপ রানটা ভালো হয়নি, এবার হয়তো চ্যাম্পিয়নশিপ রানটা ভালো চলবে। কিন্তু জন সিনাকে হারানোর পরও আমরা দেখতে পেলাম কোডি রোডস আবার ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথেই পুরোপুরি আটকে গেল, আর তার চ্যাম্পিয়নশিপ রানের বেশিরভাগ সময়টা ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথেই কেটে গেল। হ্যাঁ, এই চ্যাম্পিয়নশিপটা পাওয়ার আগেও আমরা যদি কিছু কথা বলি, তো কোডি রোডস আগের বছর কিং অফ দ্য রিং জিতেছিল, যেখানে সে র্যান্ডি অটনকে কিং অফ দ্য রিংয়ের ফাইনালে হারিয়ে অপরচুনিটি পেয়েছিল জন সিনার এগেনস্টে। তো সেইগুলোও তো কোডি রোডসের সাথে চলছিল। তো কোডি রোডস সব কিছুই জিতছে, মানে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার সাথে সাথে 3বার সেথ রলিন্সকে হারানো, 2বার ব্রক লেসনারকে হারানো, পরপর 2বার রয়্যাল রাম্বল জেতা, রোমান রেন্সকে হারানো, তাছাড়া জন সিনাকে হারানো, মানে এইগুলো সবই কোডি রোডসের সাথেই হচ্ছিল। আর তখন এটা সবাই বুঝে গেছিল যে ডাব্লিউডাব্লিউ এবার নেক্সট ডাব্লিউডাব্লিউর ফেস হিসেবে কোডি রোডসকেই দেখছে, বা ট্রিপল এইচ কোডি রোডসকে এবার ডাব্লিউডাব্লিউর ফেস মনে করছে। কিন্তু যেমন বললাম, জন সিনাকে হারানোর পরেও সে আবার ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে একটা লুপে আটকে গেল, আর ইভেনচুয়ালি আমরা দেখতে পেলাম যে রেসলমেনিয়া 42, মানে এই বছরের রেসলমেনিয়ার ঠিক আগে ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে কোডি রোডসের গল্প শেষ করার জন্য স্ম্যাকডাউনের এপিসোডে একটা 3 স্টেজেস অফ হেল ম্যাচ হলো, যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার কোডি রোডসকে হারিয়ে আবার ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে গেল। তো সবাই ভাবলো ঠিক আছে, এবার ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের গল্প শেষ, আমরা আবার নতুন চ্যাম্পিয়ন পেয়ে গেছি, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু এর ভেতরেও একটা পলিটিক্স ছিল, যেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু তারপর আমরা কি দেখতে পেলাম, তারপর আমরা দেখতে পেলাম এর পরেও ড্রিউ ম্যাকেন্টায়ার কোডি রোডসের পেছন ছাড়ে না, ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের ফিউড তারপরেও কন্টিনিউ হতে থাকে, যেখানে কোডি রোডস আবার বারবার অপরচুনিটি পেতে থাকে। এই বছরের রয়্যাল রাম্বলেও কোডি রোডস সুযোগ পেয়েছিল, কিন্তু এই বছরের রয়্যাল রাম্বল তো কোডি রোডস জিততে পারেনি, কিন্তু কোডি রোডস আবার এলিমিনেশন চেম্বারের জন্য সুযোগ পেয়ে যায়। এবার সবাই তখন ভেবেছিল যে তার মানে এই বছরে এলিমিনেশন চেম্বার কোডি রোডসই জিতবে, সে আবার ড্রিউ ম্যাকেন্টায়ারের এগেনস্টে যাবে। কিন্তু সেইখানে আমাদের সবাইকে সারপ্রাইজ করে র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বার জিতে যায়। তো সবাই ভাবে ঠিক আছে, তার মানে এবার কোডি রোডস টাইটেল পিকচার থেকে বেরিয়ে যাবে। কিন্তু এলিমিনেশন চেম্বার শেষ হওয়ার সাথে সাথেই অ্যানাউন্স হয় যে এই সপ্তাহে যে স্ম্যাকডাউনের এপিসোডটা হতে চলেছে, সেখানে আবার কোডি রোডস চান্স পেতে চলেছে ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ এগেনস্ট ড্রিউ ম্যাকেন্টায়ার, যেইখানে কিনা ড্রিউ ম্যাকেন্টায়ার কন্ট্রাক্টে এটা লিখে রেখেছিল যে যদি কোডি রোডস
3 স্টেজেস অফ হেল ম্যাচে ড্রু ম্যাকেন্টায়ারের কাছে হেরে যায়, তাহলে সে আর কোনো রিম্যাচ পাবে না। তারপরে মানছি ড্রু ম্যাকেন্টায়ারই কোডি রোডসের পেছনে লেগেছিল, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার তো কোডি রোডসের সাথে সাথে জেকব ফাটুর পেছনেও লেগে আছে, তাহলে সেদিক থেকে দেখতে গেলে জেকব ফাটুর একটা চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাওয়া উচিত। কিন্তু না, কোডি রোডস এলিমিনেশন চেম্বার হেরে যাওয়ার পরেও কোডি রোডসকে অপরচুনিটি দেওয়া হচ্ছে। আর সেই ম্যাচে চান্সও এটারই বেশি আছে যে কোডি রোডস আবার ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর তারপর রাসেলমেনিয়াতে গিয়ে আমরা আবার কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচই দেখতে পাবো ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর এই দিকেই আর কি ডাব্লিউডাব্লিউ এগোতে চলেছে, এরকমই ধরে রাখা হচ্ছে। তাহলে এতক্ষণ আমি যেটা বললাম সেটা ছিল কোডি রোডসের ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার পর থেকে এখনও অবধি কোডি রোডসের সাথে যা যা হচ্ছে সেটার একটা ছোট ইতিহাস। আর যেইটা শুনে এইটুকু তো সবাই বুঝতে পারছে, আর কারো থেকে এটা গোপন নেই যে অ্যাকচুয়ালি কোডি রোডসকে ট্রিপল এইচ ভালোবাসে, আর কোডি রোডসকে ট্রিপল এইচ এখনকার ডাব্লিউডাব্লিউ ফেস হিসেবে কল্পনা করেছে বা দেখছে। আর সেই কারণেই সব বড় বড় জিনিস সবসময় কোডি রোডসকে দেওয়া হচ্ছে বা কোডি রোডসই বেশিরভাগ অপরচুনিটি পাচ্ছে। এবার এইখানেই অনেকের সমস্যা হচ্ছে যে সব কিছু বারবার কোডি রোডসই কেন, আর কোডি রোডস বারবার কী করে চ্যাম্পিয়নশিপ পিকচারে চলে আসছে। এবার আমি এখানে একটা ওপিনিয়ন দিই যে এইখানে কি কোনো রকম কিছু ভুল আছে। তো যদি আমরা ডাব্লিউডাব্লিউর ইতিহাসকে তুলে দেখি তাহলে অ্যাকচুয়ালি এখানে কোনো ভুল নেই, কারণ ডাব্লিউডাব্লিউতে এখনও অবধি যতজন ফেস তৈরি হয়েছে অ্যাজ আ কোম্পানির ফেস, তারা সবাই তাদের কেরিয়ারের কোনো না কোনো পয়েন্টে এরকমই ব্যাকিং ডাব্লিউডাব্লিউর তরফ থেকে পেয়েছে। সেই সময় ভিন্স ম্যাকম্যানের কাছ থেকে তারা ব্যাকিং পেত, আর তারা ছিল ভিন্স ম্যাকম্যানের ফেভারিট সুপারস্টার। আর সেই কারণে তারা ভিন্স ম্যাকম্যানের কাছ থেকে ব্যাকিং পেয়ে একটা ভালো পজিশনে ডাব্লিউডাব্লিউর এসেছে। যেমন আমরা যদি 80-র দশকের কথা বলি, সেই সময় হাল্ক হগানকে ভিন্স ম্যাকম্যান একটা আনরিয়াল ব্যাকিং দিয়েছে, তাকে দিয়ে পরপর রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করিয়েছে। আর এই জন্যই আমরা বলতে পারি যে হাল্ক হগান ডাব্লিউডাব্লিউর একটা ভিত গড়ে দিয়েছিল, আর হাল্ক হগানের হাত ধরেই ডাব্লিউডাব্লিউ নিজেদের বেস তৈরি করতে পেরেছিল। তারপর যখন হাল্ক হগানের যুগের অবসান ঘটলো তখন এলো অ্যাটিটিউড এরা, আর সেইখানে আমরা দ্য রক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মতো দুইজন সুপারস্টারকে পেয়েছিলাম যারা সেই সময় কোম্পানির ফেস হিসেবে বিবেচিত হতো। আর তারপর যখন তাদের এরা ধীরে ধীরে শেষ হতে থাকলো তখন এলো রুথলেস অ্যাগ্রেশন এরা, যেখানে আমরা জন সিনার মতো একটা সুপারস্টারকে পেয়েছিলাম। আর তারপর জন সিনা ডাব্লিউডাব্লিউকে ক্যারি করেছিল। আর জন সিনার পরে যদি কেউ ডাব্লিউডাব্লিউকে ক্যারি করে থাকে তো সেইটা ছিল আমাদের এখনকার ডাব্লিউডাব্লিউ ট্রাইবাল চিফ রোমান রেইন্স। সেইখান থেকে রোমান রেইন্সের এরা ধীরে ধীরে শুরু হলো। আর তোমাদের যদি মনে থাকে যারা রোমান রেইন্সকে প্রথম থেকে দেখছো, রোমান রেইন্সের কেরিয়ারও এরকম একটা ফেস এসেছিল যখন সব কিছু রোমান রেইন্সকেই জেতানো হতো। রোমান রেইন্সকে ভিন্স ম্যাকম্যান আলটিমেট একটা ব্যাকিং দিয়েছিল, আর সব বড় বড় অপরচুনিটি রোমান রেইন্সকেই ভিন্স ম্যাকম্যান পরপর দিত। আর সেই কারণে আমরা বলতে পারি সেই সময় রোমান রেইন্স হেড পেতো, রোমান রেইন্সকে কেউ পছন্দ করতো না, বিশেষ করে আমেরিকান ফ্যান্সরা রোমান রেইন্সকে তারা বু করতো। সবাই ভাবতো যে রোমান রেইন্সকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে ম্যাচ দেওয়া হচ্ছে, জোর করে দেখতে বাধ্য করা হচ্ছে। কিন্তু এইটা করার মাধ্যমেই সেই রোমান রেইন্সটা ছিল বলে, সেই বিগ ডগ রোমান রেইন্স ছিল বলেই পরবর্তীকালে যখন রোমান রেইন্সের 2020 সালে হিল টার্ন হলো আর ট্রাইবাল চিফ আমাদের সামনে আসলো, তখন ট্রাইবাল চিফের যে সাকসেসটা সেটা কিন্তু এসেছিল বিগ ডগ রোমান রেইন্সের হাত ধরেই। যদি সে সময় বিগ ডগ না থাকতো তাহলে এই সময় আমরা ট্রাইবাল চিফকেও পেতাম না। তারপরে যখন ভিন্স ম্যাকম্যানের এরার অবসান ঘটলো আর ট্রিপল এইচের হাতে কন্ট্রোল এলো, তখন এইটাও একদম জানা ছিল যে এবার ট্রিপল এইচও নিজের ফেভারিট কাউকে ডাব্লিউডাব্লিউর ফেস বানাতে চাইবে। আর সেই কারণে ট্রিপল এইচ সেই সময় চুজ করলো কোডি রোডসকে। কোডি রোডস ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছিল ভিন্স ম্যাকম্যানের হাত ধরে, কিন্তু ভিন্স ম্যাকম্যানের হাত ধরে রিটার্ন করলেও কোডি রোডসকে টপ সুপারস্টার বানানোর পেছনে সব ক্রেডিট যায় ট্রিপল এইচেরই। আর ট্রিপল এইচই তাকে সেই লেভেলের ব্যাকিংটা দিয়েছে। আর যে ইতিহাসটা আমি পুরো বললাম, এটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে প্রত্যেকটা অপরচুনিটি যেগুলো কোডি রোডস পেয়েছে সেগুলো ট্রিপল এইচের জন্যই পেয়েছে। কিন্তু এবার সমস্যা হলো যে বাকিরা তাহলে যেই সমস্যাটা সেইভাবে ফেস করেনি, কোডি রোডস এখন সেই সমস্যাটা কেন ফেস করছে। এবার আমি তোমাদের এখানে একটা ওপিনিয়ন দিই। যেমন আমি ইতিহাস বলছিলাম যে হাল্ক হগানের সময় থেকে শুরু করে এখনকার কোডি রোডসের সময় অবধি, তো হাল্ক হগানের সময় যখন পুরোপুরি শেষ হয়ে গেছিলো, হাল্ক হগান যখন ডাব্লিউডাব্লিউ থেকে প্রায় চলেই গেছিলো বা তার আর বেশি দিন বাকি ছিল না ডাব্লিউডাব্লিউতে অ্যাজ আ ফুল টাইম পারফর্মার, সেই সময় আমরা দেখেছিলাম যে অ্যাটিটিউড এরা শুরু হয়েছিল। আর সেই সময় স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর দ্য রক তখন স্টেপ আপ করেছিল। আর তারপর স্টোন কোল্ড স্টিভ অস্টিন তো তার নেক ইঞ্জুরির কারণে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেল। আর রকও যখন তার কেরিয়ার ডাব্লিউডাব্লিউ থেকে সরিয়ে পুরোপুরি হলিউডে ট্রানজিশন করে নিয়েছিল, মানে বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউ থেকে সে যখন হলিউডকে বেশি সময় দেওয়া শুরু করে ফেলেছিল,
তখন সেই সময় রকের জায়গাটাকে ফিল করার জন্য আমরা দেখেছিলাম জন সিনা এসেছিল, আর তারপর তো জন সিনা পুরো ডাব্লিউডাব্লিউকে নিজের রাজত্বই বানিয়ে নিয়েছিল। এবার এর মাঝখানে তোমরা ব্রক লেসনারের নাম নিতে পারো, যে ব্রক লেসনারও তো ছিল, কিন্তু ব্রক লেসনার কখনোই ডাব্লিউডাব্লিউতে অ্যাজ আ ফেস সুপারস্টার থাকেনি। ব্রক লেসনারকে সবসময় ডাব্লিউডাব্লিউ অ্যাজ আ বিস্ট ইউজ করেছে, যে এমন একজন সুপারস্টার যাকে সবাই ভয় পাবে, সে যখন আসবে তার মধ্যে এই ক্ষমতা আছে যে সে যে কাউকে হারিয়ে দিতে পারে। এর মাঝখানে আমরা আন্ডারটেকারকেও দেখেছিলাম, কিন্তু আন্ডারটেকারও কিন্তু ডাব্লিউডাব্লিউ কখনো আলটিমেট ফেস হিসেবে থাকেনি। ফেস কিন্তু ছিল রক, স্টোন কোল্ড স্টিভ অস্টিন, জন সিনা এরাই, কিন্তু আন্ডারটেকারও ডাব্লিউডাব্লিউর একটা ইউনিক ক্যারেক্টার ছিল যাকে আমরা লেজেন্ডারি আন্ডারটেকার বলি, শুধুমাত্র তার ক্যারেক্টারের জন্য, যেটা ছিল তার ডেডম্যানের ক্যারেক্টার। আর সেই ক্যারেক্টারটা এতটা লেজেন্ডারি ছিল, আমরা তাকে শুধু তার ক্যারেক্টারটার জন্য মনে রাখি। কিন্তু অ্যাজ আ ফেস সেই সময়ও যেমন বললাম রক, স্টোন কোল্ড স্টিভ অস্টিন এরা ছিল, আর যখন এদের সময় শেষ হয়ে গেছিলো তখন সেই জায়গাটা জন সিনা নিয়ে নিয়েছিল। এবার যদি আমরা রোমান রিংসের কথায় আসি, তখনও দেখবে রোমান রিংসের এরা যেখান থেকে শুরু হয়েছিল সেই সময় জন সিনাও ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল, মানে ডাব্লিউডাব্লিউকে ফুল টাইম সময় সে দেয়নি, তখন জন সিনাও পার্ট টাইমার হয়ে গেছিলো, আর জন সিনারও মেন ফোকাস তখন ছিল হলিউডের দিকে। আর তখন জন সিনার জায়গাটাকে ফিল করার জন্যই রোমান রিংস এসেছিল। আর তারপর যখন জন সিনা ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউ থেকে পুরোই মুছে গেল, তখন সেই জায়গাটাকে রোমান রিংস ধরে বসলো। কিন্তু এবার কোডি রোডসের সাথে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, এই সময় ট্রিপল এইচ চাইছে কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউর ফেস বানানোর, কিন্তু এখনও অবধি যে ডাব্লিউডাব্লিউকে ক্যারি করছিল রোমান রিংস, সে কিন্তু এখনও পুরোপুরি ডাব্লিউডাব্লিউ থেকে চলে যায়নি। হ্যাঁ, এটা ঠিক যে রোমান রিংসের শিডিউল অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে, আর সে এখন পুরোপুরি পার্ট টাইমারই হয়ে গেছে। আমরা তাকে মাঝে মাঝেই ডাব্লিউডাব্লিউতে দেখতে পাই, কিন্তু এখনও সে ডাব্লিউডাব্লিউ বাউন্ড, সে কিন্তু এখনও হলিউডে পুরোপুরি ট্রানজিশন করেনি, মানে সে এখনও ডাব্লিউডাব্লিউইরই গায় আর ডাব্লিউডাব্লিউইতেই আছে। আর সেই কারণে আমরা এই মুহূর্তে রোমান রিংসকে সেই সময়কার জন সিনা বা রকের সাথে তুলনা করতে পারি না, যারা কিনা সে সময় হলিউডে চলে গেছিলো আর হলিউডে যাওয়ার জন্য ডাব্লিউডাব্লিউকে সময় দিতে পারছিল না। রোমান রিংসের কেসটা পুরোপুরি আলাদা। আমরা বলতে পারি এই মুহূর্তে কোডি রোডসকে ওভার করার জন্যই রোমান রিংসকে বেশিরভাগ সময়টা ছুটি দেওয়া হয়, কারণ ট্রিপল এইচও এটা ভালো মতো জানে যে রোমান রিংস আর কোডি রোডসকে পাশাপাশি চালানোর চেষ্টা করলে কোডি রোডস কখনোই ফ্যান্সদের মধ্যে ওভার হতে পারবে না। কিন্তু তবু আমরা দেখেছি যখন যখন রোমান রিংস তার রিটার্ন করে, আর যখনই রোমান রিংসের রিটার্ন হয়, সেটা একটা অ্যাপিয়ারেন্সের জন্য হোক বা ফুল টাইমের জন্য হোক, কিছুক্ষণের জন্য, সেই সময় কোডি রোডসের থেকে রোমান রিংসের হাইপই বেশি থাকে। আর এটা ফ্যাক্ট, তার কারণ হচ্ছে এই সময়টা পুরোপুরি রোমান রিংসই ডাব্লিউডাব্লিউকে ক্যারি করে এনেছে, আর এক সময় দুটো ফেস থাকা অসম্ভব হয়ে পড়ে। রক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের যুগটা আলাদা ছিল, সেই সময় মানুষের কাছে করার মতো আর কিছু ছিল না, তাই তারা পেরে গেছিলো। কিন্তু সেটাই যে আবার রিপিট হবে আর রক আর কোডি রোডস একসাথে কোম্পানির ফেস হিসেবে থাকবে, এটা কখনোই সম্ভব হয় না। তাদের মধ্যে ইগো ক্ল্যাশ হবে, তাদের মধ্যে সব কিছুই হবে, আর দুজনই চাইবে যে আমি কোম্পানির মেন ফেস হিসেবে থাকবো। তো সেই কারণে রোমান রিংস আর কোডি রোডস দুজন কখনোই পাশাপাশি চলতে পারে না। তবু ডাব্লিউডাব্লিউ তাদেরকে পাশাপাশি দেখানোর চেষ্টা করছে, রোমান রিংসের কাছে কোডি রোডসকে জিতিয়েও দিয়েছে। কিন্তু তবু আমরা বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়েও, এই সময় দাঁড়িয়েও রোমান রিংস কোডি রোডসের থেকে বেশি স্টার পাওয়ার ক্যারি করে। কোডি রোডসকে যতই ফ্যান্স বলুক যে আমরা মানে কোডি রোডস ফ্যান্স ফেভারিট, আমরা কোডি রোডসকে সাপোর্ট করি, কিন্তু তারা নিজেরাও জানে যে স্টার পাওয়ারের দিক থেকে এখনও রোমান রিংস কোডি রোডসের থেকে অনেক গুণ এগিয়ে আছে। কারণ রোমান রিংস শুধুমাত্র ডাব্লিউডাব্লিউতে ফেমাস না, ডাব্লিউডাব্লিউর বাইরেও সব জায়গায় ফেমাস, যেটা কোডি রোডস না। আর রোমান রিংসের কাছে একটা মেন স্ট্রিম অ্যাপিল আছে, যেটা এই মুহূর্তে কোডি রোডসের কাছে নেই। ভবিষ্যতে অবশ্যই হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোডি রোডসের কাছে ডাব্লিউডাব্লিউ ফ্যান বেস ছাড়া সেরকম মেন স্ট্রিম অ্যাপিল এখনও নেই। আর সেই কারণে রোমান রিংসের স্টার পাওয়ার এই মুহূর্তে কোডি রোডসের স্টার পাওয়ারের থেকে অনেক গুণ বেশি। আর এইটাই হয়ে গেছে এখনকার মেন সমস্যা, কারণ রোমান রিংস পার্ট টাইমার হিসেবে হলেও এখনও ডাব্লিউডাব্লিউতে অ্যাক্টিভ আছে। আর সেই সময় যদি কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউর ফেস বানানোর চেষ্টা করে, তাহলেই সমস্যাটা হয়ে যাচ্ছে। আর এই কারণেই অনেকে কোডি রোডসকে মেনে নিতে পারছে না। আর কোডি রোডসের স্টারডামটা শুরু হয়েছে কাকে হারিয়ে? রোমান রিংসকে হারিয়ে। তো রোমান রিংসের মতো একটা হিউজ ফ্যান বেসের এগেনস্টে যদি কোনো সুপারস্টার চলে যায়, তখন অবশ্যই তার এগেনস্টেও কথা হবে, কারণ কোডি রোডসের ফ্যান বেস যেমন কোডি রোডসকে সাপোর্ট করবে, রোমান রিংসের ফ্যান বেস তেমনই কোডি রোডসকে নিচে নামানোর চেষ্টা করবে। আর সেই কারণে
কোডি রোডস এখনও অবধি 100% সাপোর্ট ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের তরফ থেকে পাচ্ছে না, এটাও কোডি রোডসের জন্য একটা বিশাল বড় মাইনাস পয়েন্ট। কিন্তু এখানে সব দোষ কি কোডি রোডসের? অবশ্যই না, কারণ কোডি রোডস তো ডাব্লিউডাব্লিউ তাকে দিয়ে যেটা করানোর চেষ্টা করছে সেটাই করছে, আর এই কারণে আমরা কোডি রোডসকে পুরোপুরি দোষ দিতে পারি না। দোষ যদি দিতে হয় সেটা হচ্ছে ট্রিপল এইচ আর তার ক্রিয়েটিভ টিমের দোষ, যারা কিনা কোডি রোডসকে এইভাবে ব্যবহার করছে। আর যখন মানুষ হয়তো চাইছে না যে এই মুহূর্তে কোডি রোডস সুযোগ পাক, তবু কোডি রোডসকে সামনে নিয়ে আসছে। আর যেটা আমি বলেছি তাতে কোনো ভুল নেই, কারণ প্রত্যেকটা টপ লেভেলের সুপারস্টারই এইভাবেই তৈরি হয়েছে। কিন্তু এখন সময়টা যেন একটু বাজে চলছে, কারণ দেখো মানে কোডি রোডসকে সামনে আনার জন্য ড্রিউ ম্যাকেন্টায়ারকে স্যাক্রিফাইস করছে, কোডি রোডসকে সামনে আনার জন্য র্যান্ডি অর্টনকে স্যাক্রিফাইস হতে হচ্ছে, আর এইগুলোই কোডি রোডসের এগেনস্টে চলে যাচ্ছে। আর এই কারণেই কোডি রোডসের জন্য যে হেডটা শুরু হয়েছে সেটা বলা যেতে পারে লেজিট হেড, আর সেটা এখন কিছু করার নেই, মানে এটা এখন পুরোপুরি কোডি রোডসেরও হাতের বাইরে চলে গেছে। কিন্তু তবু ফ্যান্সরাও এটা জানে ভেতরে কোথাও না কোথাও যে এতে কোডি রোডসের পুরোপুরি দোষ কখনোই নেই, আর এই জন্য তারা কোডি রোডসকে সাপোর্টও করে। সে যখন এন্ট্রি করে তাকে চিয়ার করে, তার সাথে গান করে, কিন্তু তবু বুকিংয়ের দিক থেকে দেখতে গেলে তারা মনে করছে যে কোডি রোডস একটু তো ওভারপুশ হচ্ছে, আর যেটা ডাব্লিউডাব্লিউ তাদের সব টপ লেভেলের সুপারস্টারের সাথেই করে থাকে। কিন্তু ট্রিপল এইচ এখানে রাজনীতি কী করছে, ট্রিপল এইচ এখানে পলিটিক্স কী করেছে? তো এই সমস্যার জন্যই যেমন আমি বললাম রোমান রিংস আর কোডি রোডস একসাথে দুজন বেবি ফেস বা কোম্পানির ফেস কখনোই থাকতে পারে না, বা এক ছাদের নিচে থাকতে বা টিকতে পারবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো একবার যখন অলরেডি রোমান রিংস কোডি রোডসের কাছে হেরে গেছে, তখন এই বছরের রেসেলমেনিয়াতে প্ল্যান এরকমই ছিল যে কোডি রোডস আর রোমান রিংসের মধ্যেই ম্যাচ হবে, যেখানে রোমান রিংস আবার কোডি রোডসকে হারিয়ে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ফেরত পেয়ে যাবে। কারণ রোমান রিংস সোজাভাবে বলে দিয়েছিল যে আমি যতদিন আছি আমি কোম্পানির মেন ফেস থাকবো, আর আমি আবার কোডি রোডসের কাছে হারতে পারবো না। কিন্তু যেহেতু কোডি রোডস ট্রিপল এইচের ফেভারিট, কোডি রোডসকেও প্রোটেক্ট করার ট্রিপল এইচের দায়িত্ব ছিল, তাই ট্রিপল এইচও চায়নি যে কোডি রোডস আবার রোমান রিংসের কাছে হারুক। তো এই কারণে ট্রিপল এইচ একটা ভালো ট্রিক খেলেছে, সেটা হচ্ছে সব সমস্যা কী নিয়েছিল আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নিয়ে, আর সেটা কোডি রোডসের কাছে ছিল বলেই রোমান রিংস কোডি রোডসের এগেনস্টে যাওয়ার ট্রাই করছিল। কিন্তু ট্রিপল এইচ বললো যদি চ্যাম্পিয়নশিপটাই কোডি রোডসের কাছে না থাকে তাহলে রোমান রিংস কোডি রোডসের এগেনস্টে যাবে কী করে। আর ট্রিপল এইচ এটাও ভালো করে জানতো যে ড্রিউ ম্যাকেন্টায়ার ভার্সেস রোমান রিংস কখনোই একটা রেসেলমেনিয়া ওয়ার্দি ম্যাচ ছিল না। তো সেই কারণে ড্রিউ ম্যাকেন্টায়ারের ফ্যান্সদেরকে আনন্দ দেওয়ার জন্য পরিস্থিতি এমন তৈরি করলো যেইখানে ড্রিউ ম্যাকেন্টায়ারকে চ্যাম্পিয়ন বানানো আবশ্যক হয়ে গেছিল, আর সেখানে কোডি রোডসকে হারিয়ে ড্রিউ ম্যাকেন্টায়ারকে ট্রিপল এইচ চ্যাম্পিয়ন বানিয়েও দিল। কিন্তু সেইখানে যখন ড্রিউ ম্যাকেন্টায়ারের ভালো দিন শুরু হওয়ার কথা ছিল, সেখানে ট্রিপল এইচ মেন গেমটা খেলে গেল। আর এই জন্যই বলে টাইম টু প্লে দ্য গেম। তার কারণ হচ্ছে তারপরে এলো রয়্যাল রাম্বল জিতে যখন রোমান রিংস সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করে দিল, আর যখন সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের ম্যাচ এবার রেসেলমেনিয়ার জন্য অফিসিয়াল হয়ে গেল ফর ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, তখন কোডি রোডসের রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেল। আর এখন ট্রিপল এইচ জানতো রোমান রিংস চেয়েও আবার কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারবে না। তাই আমরা দেখতে পেলাম যে এবার ড্রিউ ম্যাকেন্টায়ারকে ট্রিপল এইচ পুরোপুরি একটা ট্রানজিশনাল চ্যাম্পিয়ন হিসেবেই ব্যবহার করার চেষ্টা করছে। আর সেই কারণে এখন প্ল্যান এরকম আছে যে যখন র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বার জিতে গেছে, এবার ড্রিউ ম্যাকেন্টায়ার আবার কোডি রোডসের কাছে হেরে যাবে যার চ্যাম্পিয়নশিপ এই সপ্তাহের স্ম্যাকডাউনে। আর তারপর রেসেলমেনিয়া সম্ভবত আমরা র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে পাবো, যেই ম্যাচটার জন্য ফ্যান্সরা ডিমান্ড করছিল। তাই ট্রিপল এইচের কাছে এটাও বলার সুযোগ থাকবে যে এই ম্যাচটা তো ফ্যান্সরাই দেখতে চেয়েছিল, কিন্তু মাঝখান থেকে স্যাক্রিফাইস হতে হবে ড্রিউ ম্যাকেন্টায়ারকে। এবার এখান থেকেও বাঁচার জন্য যদি ট্রিপল এইচ একান্ত ড্রিউ ম্যাকেন্টায়ারকে চ্যাম্পিয়নশিপ নাও হারায়, তবু আমরা কোডি রোডসকে চ্যাম্পিয়নশিপ ম্যাচে দেখতে পাবো। সেটা না হয় কোনো ট্রিপল থ্রেট ম্যাচ ড্রিউ ম্যাকেন্টায়ার কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে হবে, না হলে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ হবে ড্রিউ ম্যাকেন্টায়ার, জেকব ফাটু, কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে। মানে কোডি রোডস চ্যাম্পিয়নশিপ পিকচারে থাকছে, যেটা ট্রিপল এইচের প্ল্যান ছিল। কিন্তু এই চ্যাম্পিয়নশিপ পিকচার থেকে রোমান রিংসকে বের করার জন্য, আর যাতে কোডি রোডসকে আবার রোমান রিংসের হাতে হারতে না হয়, সেই কারণেই সে কোডি রোডসের কাছ থেকে রেসেলমেনিয়ার ঠিক আগে কিছুদিনের জন্য চ্যাম্পিয়নশিপটা সরিয়ে দিয়েছিল। আর কেন ট্রিপল এইচকে এরকম করতে হয়েছে? কারণ ট্রিপল এইচ তো ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড, তো তার হাতেই তো সব কিছু আছে, তার হাতেই সব পাওয়ার আছে, তাহলে তাকে এত পলিটিক্স কেন করতে হচ্ছে? তো যেমন বললাম, প্রথম যুগটা ছিল ভিন্স মিকম্যানের যুগ, যেখানে সব কন্ট্রোল ভিন্স মিকম্যানের হাতেই থাকতো। মানে ভিন্স মিকম্যানের কথাই শেষ কথা, ভিন্স মিকম্যানের উপরে কেউ আর কথা বলতে পারবে না। কিন্তু যখন ভিন্স মিকম্যানের যুগ ডাব্লিউডাব্লিউতে শেষ হলো আর ডাব্লিউডাব্লিউ টিকেওর হাতে বিক্রি হয়ে গেল, তখন ট্রিপল এইচ এই মুহূর্তে ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড হতে পারে, কিন্তু আসল বস এই মুহূর্তে টিকেও। আর টিকেওর বোর্ড অফ ডিরেক্টরসে বসে আছে দ্য রক।
আর দ্য রক হচ্ছে রোমান রিংসের কাজিন। তো আমরা বলতে পারি রোমান রিংসের হাতেও এখন এক প্রকার ডাব্লিউডাব্লিউর পাওয়ার আছে। তো এইখানেই ব্যাক স্টেজে পাওয়ার স্ট্রাগল চলছে, রোমান রিংসের সাথে ট্রিপল এইচের কিছু পাওয়ার স্ট্রাগল চলছে, যেটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে বানিয়ে রেখেছি যে কী চলছে কী না চলছে। তো সেই সবের কারণে ট্রিপল এইচের হাতেও এখন পুরোপুরি কন্ট্রোল নেই। তাই যদি রক বা রোমান রিংস চায় যে রাসেলমেনিয়াতে সে কোডি রোডসকেই ফেস করবে, তাহলে ট্রিপল এইচকে সেটা করতেই হতো। কিন্তু ট্রিপল এইচের হাতে যেটুকু পাওয়ার ছিল সেইটুকু পাওয়ারকে ইউজ করে ট্রিপল এইচ কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপটাই সরিয়ে দিয়েছিল। তো চ্যাম্পিয়নশিপই না থাকলে আর যাবে কি করে সেই দিকে। তো সেই কারণে রোমান রিংসকেও বাধ্য হয়ে সিএম পাঙ্কের এগেনস্টে যেতে হয়েছে, আর আমরা রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ রাসেলমেনিয়ায় পেয়ে গেছি। আর মাঝখান থেকে কোডি রোডস যখন পুরোপুরি সেফ হয়ে গেছে, কোডি রোডসের আর রোমান রিংসের কাছে হারার কোনো ভয় নেই। তো সেই সময় কোডি রোডস আবার চ্যাম্পিয়নশিপ পিকচারে ঢুকে গেছে, না হয় চ্যাম্পিয়ন হিসেবেই রাসেলমেনিয়ায় আবার যেতে চলেছে। তো এখানেই বলা যেতে পারে যে ট্রিপল এইচ পলিটিক্স খেলে গেছে, রাজনীতি করে ফেলেছে। আর এই মুহূর্তে কোডি রোডস যে লেভেলের হেড পাচ্ছে তার পেছনে অনেক বড় হাত ট্রিপল এইচেরও আছে। তো এই কারণেই আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই কোডি রোডসের এগেনস্টে কথা বলতে পারো, কিন্তু সব দোষ কিন্তু কোডি রোডসের একার না। সে শুধু ডাব্লিউডাব্লিউ তাকে যেইভাবে নাচাচ্ছে বা ট্রিপল এইচ তাকে যেইভাবে নাচাচ্ছে সে শুধু সেইভাবেই নাচছে। আর রোমান রিংসের হাতে যে পাওয়ারটা আছে, কোডি রোডসের হাতে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো পাওয়ার ডাব্লিউডাব্লিউতে নেই। তার যা পাওয়ার আছে সেটা হচ্ছে ট্রিপল এইচের হাত ধরে। যতদিন ট্রিপল এইচের হাত তার মাথায় আছে ততদিনই কোডি রোডসের হাতে পাওয়ার আছে। তো এই জন্যই এখন কোডি রোডস অনেক ফ্যান বেসের কাছে গালাগালি শুনছে, অনেক ফ্যান বেস তাকে হেট করছে। কিন্তু আমি তোমাদের বলবো কোডি রোডসকে হেট করতে হলে প্রফেশনালি তোমরা হেট করতে পারো, যেটা কোডি রোডসের ক্যারেক্টার বা কোডি রোডসের ডাব্লিউডাব্লিউ বুকিংয়ের উপর তোমরা করতে পারো। কিন্তু পার্সোনালি কোডি রোডসকে কোনো কমেন্ট করো না। মানে অনেকে দেখেছি কোডি রোডসের নামে মানে অ্যাজ আ পার্সন তাকে অনেক ভুলভাল কথা বলছে, সেইগুলো তোমরা দয়া করে করো না। কারণ কোডি রোডস অ্যাজ আ পার্সন এই হেটটাকে ডিজার্ভ করে না। সে যা হেট ডিজার্ভ করে বা তাকে যা হেট করা উচিত সেটা তার ডাব্লিউডাব্লিউ ক্যারেক্টার আর ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনের উপর তোমরা করতে পারো, তাকে ক্রিটিসাইজ করতে পারো। বাট অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ পার্সন তোমরা প্লিজ কোডি রোডসকে হেট করো না। এমনকি আমি তো বলবো কোনো ডাব্লিউডাব্লিউ সুপারস্টারকেই হেট করো না, কারণ কেউ সেটা ডিজার্ভ করে না। তো আমার দর্শকদেরকে আমি শুধু এইটুকু কথাই বলবো, এইটুকু জিনিসই শেখাতে চাইবো। আর তার সাথে সাথে তোমরা বলো যে এই যে কেন এই পুরো ঘটনাটা তৈরি হয়েছে বা কীভাবে ট্রিপল এইচ রাজনীতি করেছে ব্যাপারটায়, আর কীভাবে কোডি রোডসের জন্য এত ঘৃণা বা এত হেট মানে জড়ো হচ্ছে, সেইগুলো তোমরা বুঝতে পেরেছো কি না। আর যদি বুঝে থাকো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি যে মেসেজটাই ভিডিওর মাধ্যমে দিতে চাইছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে হাইপ করো। আর এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, অবশ্যই এই পুরো বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যে তোমাদের কি মনে হয়, আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। রাসেলমেনিয়া আসছে, এবার তো এক্সাইটমেন্ট শুধু শুরুই হবে। তো সেটার জন্য রেডি হয়ে যাও, অপেক্ষা করো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।